সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফিজিওথেরাপি কনসালটেন্ট আলমানার হাসপাতাল মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভ সকাল স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনাকে যেহেতু আমরা পেয়েছি, আমরা অলরেডি বলেছি আপনি ফিজিওথেরাপি কনসালটেন্ট, তো আমরা অবশ্যই এইসব বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু শুরুতেই সহজ ভাষায় একটু জানতে চাই ফিজিওথেরাপিটা আসলে কি? ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসার একটা ব্রাঞ্চ। আমরা যেমন যে সমস্ত চিকিৎসা প্রচলিতভাবে নেই, আমাদের একটা ধারণা যে আমাদের চিকিৎসা মানে মেডিসিন, চিকিৎসা মানে সার্জারি। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসার একটি বিশেষ ব্রাঞ্চ, যেখানে ওষুধ ছাড়া আমরা ট্রিটমেন্ট করে থাকি। এই ট্রিটমেন্টটা হয় মাস্কুলোস্কেলেটাল পেইনের, হয় ফিটনেসের, চাইল্ডের, গাইনোকোলজিক্যাল, অর্থোপেডিক্স, বিভিন্ন অ্যাঙ্গেলে। বিশেষ করে ব্যথাটাই আমরা বেশি প্রায়োরিটি দেই। সাথে সাথে ফিজিওথেরাপির একটা বড় পার্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন। যেমন স্ট্রোকের পরে আমরা দেখি একটা মানুষ প্যারালাইজড হয়ে গেছে। আগে যখন আমরা দেখতাম একটা লোক এইভাবে বেডরিন থেকে ধীরে ধীরে মারা যেতেন, কিন্তু ফিজিওথেরাপির কল্যাণে এই রোগীগুলো, ম্যাক্সিমাম রোগী, তারা পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, অথবা কিছুটা তার ডেফিসিট থাকতেছে, যেটা ফিজিওথেরাপিতে সম্ভব। আচ্ছা, এটার পেছনের অনেকেরই ধারণা আছে যে এটা আসলে একটা মাসাজ, যেটা আপনি বলছিলেন, বা মালিশ। এটা শুধুই মালিশ না, এটার পেছনে কোনো বিজ্ঞান আছে? ফিজিওথেরাপি আর মাসাজ আসলে এক জিনিস না। আমরা বিভিন্ন জায়গায় গেলে, আপনারা কখনো হয়তো বা ডাক্তারের কাছে গেছেন, ওনারা অ্যাডভাইস করেন এক্সারসাইজ করবেন, জি, কিন্তু আমরা এটা বলি থেরাপিউটিক এক্সারসাইজ। মাসাজ আপনার বডিরে রিল্যাক্স করে, কিন্তু আমরা যে এক্সারসাইজটা করি এটা আপনার ট্রিটমেন্ট, ওয়ান কাইন্ড অফ মেডিসিন। ফিজিওথেরাপির এক্সারসাইজ হচ্ছে একটা মেডিসিন, যেটা পেইন কিলার যে কাজটা করে, আমাদের এক্সারসাইজটা ঠিক একই কাজ করে, যেটাকে আমরা ম্যানুয়াল থেরাপি বলি। এটা বিভিন্ন রকম হতে পারে, মোবিলাইজেশন, ম্যানিপুলেশন, ডিফ্রিকশন, আমাদের অনেক টেকনিক আছে, যেগুলোর মূল টার্গেটই থাকে আমাদের এটা কিভাবে আপনার ব্যথা কমাবো। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই ফিজিওথেরাপি কেন এত অপরিহার্য হয়ে উঠছে ডে বাই ডে? এটা আপনি যদি আসলে একটু ডিপলি চিন্তা করেন, আমরা সবাই আগের চেয়ে এখন অনেক সচেতন। আমরা ডেইলি বেসিসে যে ধরনের খাবার খাচ্ছি, এগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল, যেগুলোর আমাদের শরীরের মারাত্মক ইফেক্ট আছে। আমাদের কিডনি, লিভার, এগুলো প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমাদের খাবারের জন্য। একই সাথে সাথে আমরা আমাদের এই যে কোনো অসুস্থতার জন্য যখন কোনো কেমিক্যাল ওষুধ খাচ্ছি, এটা কিন্তু আমাদের শরীরের উপর মারাত্মক প্রবলেম করতেছে। বিশেষ করে কিডনি, লিভার, এগুলোতে প্রচণ্ড সমস্যা করতেছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য ফিজিওথেরাপি একমাত্র ট্রিটমেন্ট। আপনার এই প্রবলেমগুলো সলভ করা যাচ্ছে, কিন্তু আপনার কোনো সাইড ইফেক্ট নেই। এই জন্য দিন দিন ফিজিওথেরাপির ডিমান্ড অনেক বাড়ছে, এবং সারা পৃথিবীতেই এটার প্রসার অনেক। স্যার, একজন মানুষ কখন বুঝতে পারবেন যে তাদের আসলে ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া উচিত? আসলে ওয়েস্টার্ন কান্ট্রি আর আমাদের দেশের মধ্যে একটু ডিফারেন্স আছে। বাইরের লোকজন অনেক সচেতন, তারা প্রথম কোনো প্রবলেম হলে ফিজিওথেরাপির কাছে যায়, কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপট একটু ভিন্ন। আমরা প্রথমেই কোনো সমস্যা হলে প্রথমেই আমরা যাই একজন ডাক্তারের কাছে। ডাক্তার কিছু মেডিকেশন দেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো রিকভারি হয়। যদি কোনো কারণে না হয়, আবার অনেকেই মনে করেন যে থেরাপির দরকার। যখন অনেক পেইন কিলার মেডিসিন খেয়েও প্রবলেম ঠিক হচ্ছে না, তখন ডাক্তার আমাদের কাছে রেফার করেন। আবার কিছু কিছু ডাক্তার আছেন যারা মডার্ন ডাক্তার, আধুনিকভাবে পড়াশোনা করছেন, বিভিন্ন বাইরের সাথে যাদের অ্যাটাচমেন্ট আছেন, তারা মনে করেন এই কন্ডিশনগুলো ফিজিওথেরাপি দ্বারাই সম্ভব। এগুলো শুধু মেডিসিন তারা অ্যাডভাইসও করেন না, তারা দিতেও চান না, তারা সরাসরি আমাদের কাছে পাঠান। একটা প্রথম যদি একজন পেশেন্ট আমাদের কাছে যখন আসেন কোনো একটা পেইন কন্ডিশন বা যে কোনো কন্ডিশনে, তার রিকভারি যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু উনি যদি ডিলে করে আসেন, এটা এত তাড়াতাড়ি সম্ভব না, আসলে অনেক বেশি সময় লাগবে। এই জন্য রোগীদের সচেতন হওয়া দরকার। মাস্কুলোস্কেলেটাল এবং মাস্কুলোস্কেলেটাল আমরা বলতেছি মাসেল এবং হাড্ডি, এর যে কোনো ব্যথা যদি কখনো হয়, ফার্স্টে যদি একজন ফিজিওথেরাপির কাছে আসেন, সামান্য একটু পরামর্শেই আপনি ভালো হয়ে যেতে পারেন। কিন্তু এই জিনিসগুলো যখন লম্বা সময় আপনি এগুলো ক্যারি করবেন, এটা ধীরে ধীরে ক্রনিক হয়ে যাবে, তখন চাইলে খুব সহজে এটাই হবে না, এবং এটার জন্য একটা লম্বা সময় থেরাপির দরকার হয়। বয়স বাড়লে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথা হয়, কিন্তু তরুণ প্রজন্মদের মধ্যেও কিন্তু ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথার এই প্রবণতাটা আছে। তো এটার পেছনে মূল কারণটা আসলে কি? মূল কারণ হচ্ছে, আমরা এই পেইনগুলোর যদি আপনি বেসিকে যান, যে পেইনগুলো কেন হচ্ছে, পেইনগুলো কিন্তু হচ্ছে আমাদের মাসেলের জন্য। আর মাসেলগুলো কাজ করে আমাদের পোশ্চার, যেন আপনি বসে আছেন, আমি বসে আছি, আমরা যদি লম্বা সময় একই পোশ্চারে বসে থাকি, আমাদের মাসেলগুলো ধীরে ধীরে ফ্যাটি হয়ে যায়, তার কাজ করার ক্ষমতাটা কমে যায়।
তখন এই মাসেলগুলোতে লম্বা সময় একইভাবে বসে থাকার জন্য মাসেলগুলো স্প্যাজম হয়, মাসেলগুলো ধীরে ধীরে টাইট হয়ে যায়। মাসেল টাইট হওয়ার পরে যখন আপনি মুভমেন্ট করবেন তখন আমাদের মাসেলগুলো একটু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যখন দরকারি লম্বা হবে, যখন দরকার না ছেড়ে দিবে। কিন্তু যখন মাসেলটা টাইট হচ্ছে, আপনার দরকার মুভমেন্ট করা, আপনি করতে যাচ্ছেন, হচ্ছে না, কিন্তু আপনি জোর করছেন, তখন একটা ইনজুরি হচ্ছে, এবং এটার জন্যই হচ্ছে। এবং আমাদের ছেলে মেয়েদের জন্য যেটা বললেন, আমাদের বাচ্চাগুলোর দিকে খেয়াল করলে দেখবেন এদের যে স্কুল ব্যাগ, তারপরে তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের স্পোর্টস, এগুলো নাই, কিন্তু খেলাধুলা একদমই নাই। আমাদের যে স্কুলের এনভায়রনমেন্ট, কয়টা স্কুলে মাঠ আছে, খেলাধুলার এনভায়রনমেন্ট নাই, এটা একটা বড় ইস্যু। আর এখন সবচেয়ে বড় হচ্ছে মোবাইল, ল্যাপটপ। আমরা যেভাবে বসে এবং যে পোশ্চারে বসে এগুলো লম্বা সময় করছি, এটার জন্যই আমাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। সাথে সাথে আমাদের আরও কিছু আধুনিক জিনিস আমাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে, সাথে সাথে আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। আমরা আগে পানি খেতাম ধরেন জগ গ্লাসে, এখন আপনি পানি খান বোতলে। আপনি যখন নেকটা এক্সটেনশন করতেছেন, এটাও কিন্তু একটা বড় ধরনের প্রবলেম ধীরে ধীরে ঘাড়ে ব্যথার জন্য ক্রিয়েট করতেছে। এই সমস্ত ছোটখাটো ইস্যুর জন্যই আমাদের আসলে অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো হয়তো আমাদের অজানাই, আমরা নিজেদের অজান্তেই করে ফেলছি। জি জি, ইটস এ বিগ প্রবলেম। স্যার, বাতের ব্যথায় ফিজিওথেরাপি আসলে কতটা কার্যকর, এবং দীর্ঘমেয়াদী যে ওষুধটা খেতে হয় সেটা খাওয়ার ক্ষেত্রে বা সেটা থেকে বিরত থাকার জন্য এটা কতটা কার্যকরী হতে পারে? আসলে বাত তো আমাদের একটা কমন টার্ম, অনেকগুলোই বাত হয়, যেটাকে আমরা আমাদের টার্মে আর্থ্রাইটিস বলি। বাতের জন্য আসলে এটা ধীরে ধীরে জয়েন্টের একটা ডিজেনারেশন। আসলে বাত আমাদের ভিতরে একটা ভীতিরও কারণ, কিন্তু বাত আসলে জটিল কিছু না। কারণ বয়স হলে একটা মানুষের যেমন চুল পাকবে, বয়স হলে আমার হাড্ডির চেঞ্জ আসবে, একই রকম তো থাকবে না বয়সের সাথে সাথে। বাত ঠিক ওইটাই, এটা বয়সের জন্য আমাদের হাড্ডির কিছু মসৃণতা আছে, মসৃণতাগুলো একটু নষ্ট হবে, আমার মাসেলটা একটু উইক হবে, ওখানে হাড্ডির কিছু লিপিং হবে, এই জিনিসগুলোই বাত। এটা তখনই হয়, আপনি বললেন এর সাথে বয়সের সাথে সম্পর্কিত, আসলে বয়সের সাথে সম্পর্কিত। আমি একটা মানুষের নির্দিষ্ট এজ পর্যন্ত মাসেলগুলো আপনার স্ট্রেংথ থাকবে, এটা ধীরে ধীরে কিন্তু শক্তি কমে যাবে। যখন শক্তি কমে যাবে, আমাদের প্রত্যেকটা জয়েন্টের ভিতরে নির্দিষ্ট একটা গ্যাপ আছে, যখন আপনার মাসেলের শক্তি থাকবে না, তখন এই গ্যাপটা কমে যায়, একটার সাথে জয়েন্টে আরেকটা ফ্রিকশন হবে। যখনই ফ্রিকশন হবে, উপরে মসৃণ যে লেয়ার আমরা কার্টিলেজ বলি, কার্টিলেজটা ক্ষয়ে যাবে, এবং ক্ষয়ে যাওয়ার জন্য ওই জয়েন্টের যে চেঞ্জটা আসলো, যে ইরেগুলার একটা শেপ হলো, এটাই আসলে বাত। এটার থেকে বের হইতে হলে আপনাকে যেটা করতে হবে, পেইনের জন্য আমরা এটা বিভিন্ন ধরনের মডালিটিস ইউজ করি, এবং সাথে সাথে আমরা রোগীদের যেটা প্রথম এবং প্রধান অ্যাডভাইস করি যে আপনার মাসেলের শক্তি বাড়াইতে হবে, যাতে আপনার জয়েন্টটা মাসেলটা ধরে রাখতে পারে কোনোভাবেই, যাতে আমরা এই ডিস্টেন্সটা এটা মেনটেন করতে পারি। কিন্তু আসলে একটা নির্দিষ্ট বয়সের পরে মাসেলের শক্তি এরকম বাড়ানো সম্ভব না। এই জন্য বয়স্ক লোকদের এই জিনিসগুলো যতটা মেনটেন করে ভালো রাখা যায়, আমরা সেই চেষ্টাটাই করি। আর ইয়াং জেনারেশনের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যেহেতু যে দীর্ঘক্ষণ বসে থাকা বা মোবাইল ফোনে চালানো, বা এই ক্ষেত্রেও তো অবশ্যই এফেক্ট করছে? আমরা আসলে কর্পোরেটে যারা কাজ করেন বা এই ইয়াং পোলাপান যারা আছেন, আমরা যেখানেই কাজ করি, আসলে আমরা কাজের মধ্যে যখন ডুবে থাকি, আমাদের অন্য কোনো কিছু খেয়াল থাকে না। নর্মাল নিয়ম অনুযায়ী আমাদের উচিত, যখনই আমরা কোনো একটা কাজে থাকি, পড়াতে থাকি, যেটাই করি, 1 ঘন্টা পর উঠে উঠে একটু পায়চারি করা, 5-7 মিনিটের জন্য আপনার পোস্টারটা চেঞ্জ করা। আপনি যখন বসছেন, আপনার পোস্টারটা ইরেক্ট পোস্টার আসছে কিনা, আমরা ম্যাক্সিমামই ফল্টি একটা পোস্টার, আমার স্পাইনটা সোজা আছে কিনা, আমার ব্যাক সাপোর্ট আছে কিনা, আমি যে চেয়ার টেবিল ব্যবহার করছি এটা সাইন্টিফিক কিনা, আমি হয়তো বা ল্যাপটপ রেখেছি আমার টেবিলে, আমার দেখা যাচ্ছে ঘাটটা এক্সটেন্ডেড হয়ে আছে অথবা ফ্লেকশন হয়ে আছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। এবং সাথে সাথে রেগুলার যদি আমরা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি, যেটার জন্য আমার মাসেলের ফ্লেক্সিবিলিটি ঠিক থাকবে, আমার মাসেলের স্ট্রেংথ ঠিক থাকবে, তাহলে এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি, যে বসার জন্য অনেকে আরামদায়ক সোফা বা চেয়ার ব্যবহার করে থাকছেন, এবং বেডেও দেখা যায় তারা আরামদায়ক কোনো কিছু, কোনো ধরনের টপার ব্যবহার করে থাকছেন, যেটা খুবই আরামদায়ক। সেই ক্ষেত্রে আসলে এটা কতটা এফেক্ট করে? ফোমগুলো আসলে সাইন্টিফিক না, আমরা যেগুলো ম্যাট্রেস ইউজ করি এগুলো ঠিক আছে। আপনারা, আমাদের মেরুদণ্ডের একটা শেপ আছে, আমাদের মেরুদণ্ড কিন্তু সোজা না, এটা একটা নির্দিষ্ট কার্ভেচার আছে, আমাদের কিছু জায়গায় এটা পেটের দিকে ভিতরে ঢুকানো, বাইরে এই শেপ। আপনি যদি এটা বেশি নরম বিছানা হয়, আপনার শেপটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়, মানে আপনার বডির বায়োমেকানিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা একটা ক্রনিক ব্যাক পেইনের একটা কারণ। এই জন্য আমাদের বেডগুলো ফার্ম হওয়া উচিত। আবার অনেকেই মনে করে শক্ত মানে আপনি কাঠের বসে, মানে এরকম না।
আপনার একটা ফার্ম বিছানা হবে যেটা সারফেসটা হবে সমান, অতিরিক্ত সফটনেস যেন না থাকে। এটা সমান থাকবে। এবং অনেক সময় লম্বা সময় আমরা যে বিছানাগুলো ইউজ করি, জাজিম ইউজ করি, এটা অনেকটা নৌকার মতন হয়ে যায়, এরকম শেপ হয়ে যায়, এটাও হওয়া যাবে না। বিছানাটা থাকবে প্লেন, এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে এই টাইপের সমস্যা থেকে আমাদের পরিত্রাণ সহজ হবে আমাদের জন্য। স্ট্রোক হওয়ার পরে তো সবচেয়ে আসলে অনেক ধরনের মেডিসিন দেয় বা অনেক ধরনের ট্রিটমেন্ট থাকে, সেখানে এই যে প্যারালাইসিস হওয়ার যে একটা বিষয় থাকে, সেখানে ফিজিওথেরাপি আসলে কতটা কার্যকরী? স্ট্রোকের ওষুধ সেরকম কিছু নাই। স্ট্রোকের পরে যে ওষুধগুলো দেন, আপনার প্রেশার আছে কিনা এটা কন্ট্রোল আছে কিনা, ডায়াবেটিস আছে এগুলো কন্ট্রোল আছে কিনা, আপনার ফার্দার প্রেশার না বেড়ে যায়, এবং কিছু ভিটামিন। স্ট্রোকের পরবর্তী আসল কাজই আসলে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের জন্য। স্ট্রোকের পরে মূল কাজটাই ফিজিওথেরাপিস্ট। আমরা সাধারণত যে পেশেন্টগুলো দেখি, এগুলো ধরেন স্ট্রোক করার সাথে সাথেই আমাদের কাছে আসে। আমরা আইসিইউতে দেখি, ভেন্টিলেশনও দেখি। ইনিশিয়াল অবস্থায় আমরা যে কাজগুলো করি, আমরা রেঞ্জ অফ মোশন মেনটেন করি। মানে আপনি একটা নর্মাল মানুষ যে মুভমেন্টগুলো করতে পারে, আমরা সেই মুভমেন্টগুলো করে দিই। যেহেতু স্ট্রোক করার ফলে একটা মানুষের পুরো আপনার শরীর থেকে যদি নাক বরাবর একটা লাইন টানেন, যে কোনো একটা সাইড উইকনেস হয় অথবা টোটালি মাসেল পার নাই হয়ে যায়। এক্ষেত্রে তার যেহেতু মুভমেন্ট থাকে না, লম্বা সময় এরকম থাকলে তার যেটা হয়, হাত পায়ে সোয়েলিং হয়, ইডিমা চলে আসে, পানি চলে আসে। এই মুভমেন্টগুলো করলে তার সোয়েলিংটা কমে যায়, তার রেঞ্জগুলো মেনটেন হয়। ধীরে ধীরে সে বুঝতে পারে তার মুভমেন্টগুলোর সাথে সাথে তার সেন্সেশনটা ডেভেলপ করে। স্ট্রোকে আমাদের দুইটা জিনিস হয়, একটা মোটর পাওয়ার যায়, যেটাকে শক্তি, আমরা হাত পায়ে শক্তি বলে, আর একটা সেন্স যায়। সেন্সের ইটা কম হয়, মোটর পাওয়ারটাই বেশি যায়। সাধারণত আমরা মাসেলের 5টা গ্রেড করি, 0 থেকে 5। ম্যাক্সিমাম স্ট্রোকের কারো 0-তে চলে আসে। এগুলো লম্বা সময় ফিজিওথেরাপি এর ভিতর থাকলে পেশেন্টগুলো রিকভারি করে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গর্ভাবস্থায় বা গর্ভবতীর প্রসবের পরের যে সময়টা, আমি একটু আপনাকে জি জি অবশ্যই স্যার। স্ট্রোকের সময় আসলে তো আমরা যারা ঢাকা শহরে থাকি, আশেপাশে থাকি, আমরা অনেকটাই সচেতন, আমরা বুঝি, আমরা হসপিটালাইজ করি পেশেন্ট। কিন্তু গ্রামাঞ্চল যারা, তারা আমার এই ভিডিও দেখবেন কিনা আমি জানি না, যে জিনিসটা আমরা প্রথমেই করি, স্ট্রোক করলে আপনাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার নাক বরাবর থেকে পুরো শরীরের অর্ধেক প্যারালাইজড হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আপনার জিহ্বা, আমার গলার ভিতরের যে মেকানিজমগুলো আছে সব। স্ট্রোক করলে গ্রামাঞ্চলে বা যে কোনো জায়গায় আমরা ভুল করে প্রথম যে জিনিসটা করি, আমরা অনেক সময় মনে করি যে সে হয়তো বা কিছু খেতে যাচ্ছে, আমরা কিন্তু পানি দিই। এটা আপনারা দেখছেন কিনা, কিন্তু স্ট্রোক রোগীদের জন্য সবচেয়ে খারাপ হচ্ছে পানিটা দেওয়া। স্ট্রোকে অনেক সময় রোগীর লাইফ থ্রেটিং না, কিন্তু আমাদের স্ট্রোক পরবর্তী আমাদের কিছু অ্যাক্টিভিটিসের জন্য রোগীটা তাৎক্ষণিকভাবে এক্সপায়ার করতে পারে। আপনি যখনই কোনো লিকুইড, যেটা আমরা সলোয়িং করি, এই টাইপের যখনই দিবেন, আমার কিন্তু হাফ প্যারালাইজড, পানিটা সরাসরি গলে আমার লাংসে চলে যাবে। আর লাংসে যখনই যাবে আপনার নিউমোনিয়া ডেভেলপ করবে। আর নিউমোনিয়া ডেভেলপ করলে স্ট্রোক রোগীরে ব্যাক করা খুব কঠিন। স্ট্রোকের রোগীর সবচেয়ে বড় কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া ডেভেলপমেন্ট। এই জন্য স্ট্রোক করা অবস্থায় কোনো রোগীরেই কোনো লিকুইড দেওয়া যাবে না, যেটা উনি চিবিয়ে খেতে পারবেন। উনি এই টাইপের কোনো খাবার দিলে দেওয়া যাবে। সবচেয়ে উচিত তাকে সরাসরি হসপিটালে নিয়ে আসা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওনার ফিডিংটা দেওয়া। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে তাহলে যদি সে নর্মাল খাবার যতটুকু পারা যায়, মানে সে যেভাবে খেতে পারছে সেভাবে খাওয়ানোর পরে পরিমাণ মতো পানি তো তিনি খেতে পারবেন নাকি, সেটাও আসলে? এটা আপনাকে প্রথমেই আগে খুবই অল্প করে আমরা যেটা করি, একটা টিস্যুতে বা কাপড়ে সামান্য কিছু আমরা জিহ্বার উপর দিই। জিহ্বাতে দেওয়ার পরে পানি গড়িয়ে তার ভিতরে চলে যায়, খাদ্যনালীতে না যায়, যদি শ্বাসনালীতে যায় সাথে সাথে সে কাশি দেওয়া শুরু করবে। যদি পেশেন্ট অতিরিক্ত কাশা শুরু করে, তার মানে বুঝতে হবে তার লাংসে পানি গেছে। তখন আমরা রাইস টিউব ইউজ করি, নাকের ভিতরে টিউব দেওয়া হয়, পানিটা সরাসরি একদম স্টমাকে যায়, এটা লাংসে যাওয়ার কোনোই থাকে না। এটা খুবই একটা ইনফরমেটিভ একটা তথ্য ছিল। এবং এটা আরেকটা হয়, স্ট্রোক রোগীদের কিন্তু ভমিটিং এর একটা টেন্ডেন্সি থাকে। এই ভমিটিংও রোগীরে স্বাচ্ছন্দ্যে করতে দেওয়া উচিত। অনেক সময় আমরা এটা আটকানোর চেষ্টা করি। এই ভমিটিংও যদি আটকানো যায়, কোনো কারণে ব্যাক করলে এটাও যদি লাংসে যায়, রোগীর কিন্তু একই অবস্থা, এবং এটা খুবই ডেঞ্জারাস। স্যার, আমাদের সময় অলমোস্ট শেষ হয়ে গেছে, কিন্তু যাবার আগে শেষ একটি প্রশ্ন, যে আমি যেটি বলছিলেন গর্ভাবস্থায় বা প্রসবের পরবর্তী যে সময়টা, সেই সময় তো জটিলতা থাকে, সেখানে আসলে ফিজিওথেরাপি কতটা কার্যকরী? ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি। আপনারা জানেন, একটা বেবি যখন একজন মার গর্ভে প্রায় 9 মাস থাকে, আমাদের মাসেলগুলো ধীরে ধীরে এক্সটেন্ড হইতে থাকে। এক্সটেন্ড হইতে হইতে মাসেলের ফ্লেক্সিবিলিটিটা কমে যায়, মাসেলের যে স্ট্রেংথটা কমে যায়। এর ফলে যেটা হয়, সে
উনি একজন বেবি ক্যারি করতেছেন, ওভার ওয়েট হয়ে যাচ্ছেন, গর্ভাবস্থাতে একজন মা একটু ওভার ওয়েট, ডাক্তাররা পরামর্শ দেন নিউট্রিশনিস্ট খাবারের জন্য। ওভার ওয়েটের পাশাপাশি ওনার এই প্রবলেমের জন্য ওনার মাসেলগুলো উইক হয়ে যায়। আমাদের পরামর্শ থাকে আপনি গর্ভাবস্থা এবং গর্ভ পরবর্তী সময়েও অবশ্যই ফিজিওথেরাপি নেবেন আপনার মাসেলগুলো স্ট্রেংথেনিং করার জন্য। না হলে আপনার যেটা হবে ক্রনিক একটা ব্যাক পেইন হবে। ব্যাক পেইনটা মানে আমাদের সায়াটিকের একটু প্রবলেম হয়, কোমরে যখন মাসেলগুলো উইক হয়ে যাবে এখানে ডিসপ্রোলাপস হয়, যেটা আমরা সায়াটিকে বলি। এই প্রবলেমটা একটু ঝামেলার, এগুলো অ্যাভয়েড করা সম্ভব যদি আমরা সচেতন হই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অনেক কিছু আমাদের অজানা ছিল, আশা করছি যারা দেখছেন আমাদের প্রোগ্রাম তারা অনেকটা ক্লিয়ার হতে পারবেন। অনেক শুভকামনা রইল স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।